আসসালামু আলাইকুম প্রিয় জিএসটি ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আমরা বলতে বলতে জিএসটি স্পেশাল ইংলিশের ফাইনাল মডেল টেস্টে চলে এসেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য। আপনারা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সবগুলো ক্লাস করেছেন এবং ক্লাসে দেওয়া ইনস্ট্রাকশন মেনে নিজের প্রস্তুতি নিচ্ছেন, আমি নিশ্চিত থাকবো ইনশাআল্লাহ আপনার ইংলিশ পরীক্ষাটা ভালো হবে। ফুল পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা, ইংলিশ পার্টটা অবশ্যই ভালো হবে। এবং আজকের এই মডেল টেস্টটা ভাই সবার জন্য, এ বি সি ডি সবার জন্যই খুব কাজে দিবে। এবং আজকের মডেল টেস্টে আমি গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক 3 ক্যাটাগরি কোশ্চেনের মিশ্রণ রেখেছি। মোট 35 কোশ্চেন্স থাকবে। আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কি করবেন যেন একটু চিন্তা করবেন। অবশ্যই এখন খাতা নিয়ে বসেন এবং প্রত্যেকটা প্রশ্ন যখন আমি দেখাবো আপনি একটু পজ করে উত্তর চিন্তা করবেন, দেন আমার সাথে আনসার মিলাবেন এবং ক্লাস শেষে অবশ্যই আমরা জানাবেন স্যার আলহামদুলিল্লাহ আমার এই কয়টা হয়েছে। ওকে, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলেন এখনই। আপনার কিছু বন্ধুরে ভাই অবশ্যই দেখা শুরু করে দিবেন। আপনাদের কাছ থেকে মোটিভেশন তো আমি পেতে পারি, আপনারা আমার এই হেল্পটা করতে পারেন, আমি যেহেতু আপনার একটু হেল্প করছি। ওকে ভাই, শুরু করি। প্রথম দুটো কোয়েশ্চেন কি লেখা আছে একটু পজ করতে পারেন আপনি। দেয়ার ওয়ার 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস, comma, dash served as a kitchen, and then TV has numerous advantages, dash it has a few disadvantages. আপনার লাগলে একটু পজ করেন। হ্যাঁ, আমি ফার্স্ট যাব, উত্তর দেখাবো। আসেন ভাই, উত্তর হচ্ছে আমাদের ডি এবং সি। দেয়ার আর 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস, দুটা স্মল রুম আছে বিচ হাউসে। ড্যাশ সার্ভ অ্যাজ কিচেন, কি বলছে যেহেতু রুম আছে দুইটা, তার মানে ড্যাশ সার্ভ মানে ছোটটা, দেখেন বাক্যে শব্দ কি বলছে, ছোটটা সার্ভ করে কিচেন হিসেবে। তাহলে ছোটটা ভাই দুইয়ের মধ্যে কথা বলতে গেলে আমরা দা স্মলেস্ট ইউজ করি না, স্মলেস্ট ইউজ করি না, দা স্মলার ইউজ করি। আপনি হয়তো বি আর ডির মধ্যে আছেন, এখন দা স্মলার অফ দেম লিখতে পারবেন না ভাই, দা স্মলার অফ দেম লিখতে পারবেন না। রিজনটা হলো এই, দেখেন ভাই পুরো বাক্যটা যখন আপনি পড়েন বাক্যে দুটা ফাইনাইট ভার্ব আপনি পাচ্ছেন, একটা হলো দেয়ার ওয়ার পাচ্ছেন এবং একটা সার্ভড ভার্ব পাচ্ছেন। দুটা ফাইনাইট ভার্ব যদি কোনো একটা বাক্যে থাকে আমরা বুঝি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে ভাই একটা রিলেটিভ প্রোনাউন, একটা ক্লোজ মার্কার কিন্তু থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি দা স্মলার অফ দেম না লিখে দা স্মলার অফ হুইচ লিখবেন। হ্যাঁ, দা স্মলার অফ দেম লিখতে পারবেন যদি এখানে একটা ফুল স্টপ দিয়ে দেয়, এই কমন জায়গাটা ফুল স্টপ দেয়, তখন আপনি দা ডার ক্যাপিটাল দিয়ে বাক্য চালাবেন। বুঝতে পারছেন তো ভাই? তাহলে দেয়ার ওয়ার 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস, কমা দ্য স্মলার অফ হুইচ সার্ভড অ্যাজ আ কিচেন। দেন এই বাক্যটা খুবই একাডেমিক ওয়ার্ড। আইএলস এর পার্ট 1 বলেন, টাস্ক 1 টাস্ক 2 মানে আইএলস এর একটা প্যাটার্ন, সেখানে এই ক্যাটাগরির বাক্যগুলো লিখতে হয়। টিভি হ্যাজ নিউমেরাস অ্যাডভান্টেজ, মানে টেলিভিশনের বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে। নিউমেরাস শব্দটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে ইনস্টেড অফ মেনি, তারপরে এ লট অফ, লটস অফ, এগুলোর পরিবর্তে নিউমেরাস শব্দটা খুব একাডেমিক ওয়ার্ড। আসেন, টিভি হ্যাজ নিউমেরাস অ্যাডভান্টেজ, টিভির আছে অনেক ভালো মানে অনেকগুলো সুযোগ সুবিধা। অন্যদিকে এটা অসুবিধাও আছে, দেখেন অসুবিধাও আছে সুবিধাও আছে, তার মানে অন্যদিকে কথা লিখতে হবে। হাউএভার, হাউএভার শব্দটা কন্ট্রাস্টের ওয়ার্ড, আমরা জানি কন্ট্রাস্ট ওয়ার্ড, এবং বাটের পরিবর্তে হাউএভার শব্দটা ইউজ করা হয় একাডেমিক ফরম্যাটে। আশা করি আপনারা ক্লিয়ার এখানে ভাই। বাক্য রিডিং পড়ে ফেলেন। দেয়ার আর 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস, দ্য স্মলার অফ হুইচ সার্ভড অ্যাজ আ কিচেন, টিভি হ্যাজ নিউমেরাস অ্যাডভান্টেজেস, হাউএভার ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস। কোশ্চেন 3-4 এ আসেন। 3-4 ভাই, 3 নম্বর কোশ্চেনটা অনেক জায়গায় পেয়েছেন, এই বছরও চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। মাই কাজিন আর্নস টুয়াইস, বিসিএস পরীক্ষা আসছিল। It seems to me that they never gave a thought to a probable future problems when the plans dash 5 years ago. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পারবেন এটা, সহজে পারবেন। এটা পারতে গেলে আপনার বাক্য মানে বুঝে পড়া অভ্যাস না থাকলে মুশকিল হয়ে যাবে উত্তর পারা। ভাই লাগলে পজ করে আমি উত্তর দেখাই দিই আপনারে। আসেন, উত্তর হচ্ছে মাই কাজিন আর্নস, আমার কাজিন উপার্জন করে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ আই, টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ আই। তাহলে আমার কাজিন আর্ন করে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ আই। কেন আমরা এটা লিখলাম দেখেন ভাই, বাক্যের অর্থটা কি বলছে, আমার কাজিন আর্ন করে আমার চেয়েও 2 গুণ, মানে আমি যা আর্ন করি তার চেয়েও 2 গুণ বেশি আর্ন করে কি আমার কাজিন। আপনারা হয়তো জেনে থাকবেন, ডিগ্রি টপিকটা যখন পড়বেন বা পড়েছেন নিশ্চয়ই, টুয়াইস যে শব্দটা, টুয়াইস শব্দটা আমরা মাল্টিপল নাম্বার বলি। কি বলি ভাই? মাল্টিপল নাম্বার। তো মাল্টিপল যে নাম্বারগুলো আছে, মাল্টিপল নাম্বারগুলো যদি কোনো বাক্যে থাকে, বাক্যে দুজন মানুষের মধ্যে, দুটো জিনিসের মধ্যে তুলনা যখন হয়, দেখেন বলছে আমি উপার্জন করি আর আমার কাজিন উপার্জন করে, দুইজনের উপার্জনের কথা কিন্তু আছে। তাহলে বাক্যে একটা তুলনা আছে এবং মাল্টিপল নাম্বার আছে, তখন আমরা বাক্যে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ ইউজ করি। অ্যাজ মেনি অ্যাজ কখন ইউজ করি? যখন আমাদের নাউনটা হয় কাউন্টেবল নাউন, অ্যাজ মাচ অ্যাজ আনকাউন্টেবল নাউন। দেখেন বলবেন স্যার এখানে কাউন্টেবল আনকাউন্টেবল কি পারেন আপনি, মাছ লিখলেন কেন? দেখেন ভাই, আর্ন করে কিন্তু টাকা, মানে এটা কিন্তু আনকাউন্টেবল নাউনকে আমরা ইউজ করি, ফলে অ্যাজ মাচ অ্যাজ লিখলাম। মাই কাজিন আর্নস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ আই। এখন অ্যাজ মেনি অ্যাজও লিখতে পারতাম, কখন? বাক্যটা তখন এমন হবে, মাই কাজিন হ্যাজ, আমার কাজিনের আছে, অ্যাজ মেনি বুকস অ্যাজ আই। বুঝতে পারছেন ভাই? তাহলে আমি যদি বলতাম মাই কাজিন হ্যাজ, আমার কাজিনের আছে, অ্যাজ মেনি বুকস অ্যাজ আই, মানে আমার মতোই বই আছে আমার কাজিনের। অথবা মাই কাজিন হ্যাজ টুয়াইস অথবা 2 টাইমস বুকস অ্যাজ মেনি, 2 টাইমস মাই কাজিন হ্যাজ 2 টাইমস বুকস অ্যাজ মেনি অ্যাজ আই, এমনটা।
মূল পয়েন্ট হলো ভাই কাউন্টেবল নাউনের সাথে আমরা অ্যাজ মেনি অ্যাজ ইউজ করি, আনকাউন্টেবলের সাথে অ্যাজ মাচ অ্যাজ ইউজ করি যখন মাল্টিপল নাম্বার থাকে এবং দুটো জিনিসের মধ্যে কম্পারিজন তুলনা হয়। এরপরে কোশ্চেন আসেন, ইট সিমস টু মি, আমার কাছে মনে হয় যে দে নেভার গেভ আ থট, তারা কখনো কোনো চিন্তাই করে নাই। থট শব্দটা কিন্তু নাউন, বুঝতে পারছেন। থিঙ্ক থেকে থট আমরা ভার্ব ইউজ করি নাউন। টু প্রবাবল ফিউচার প্রবলেমস ওয়েন দ্য প্ল্যানস, যখন পরিকল্পনাটা করা হয়েছিল 5 বছর আগে, বুঝতে পারছেন। 5 ইয়ার্স আগে, 5 বছর আগে, তার মানে পাস্ট টেন্সের কথাবার্তা বলছে। এবং দে নেভার গেভ দেখে বুঝতে পারছেন বাক্যটা পাস্ট টেন্সে আছে, কেমন? তাহলে ওয়েন এর পর, ওয়েন এর আগে যখন পাস্ট টেন্সে আছে, আপনি পরেও তো পাস্ট টেন্সে লিখবেন, তাই না? আপনি নিশ্চয়ই ওয়েন আর ওয়্যার এর এই বিষয়টাও জানেন। ওয়েন যুক্ত সেন্টেন্সের একটা প্যাটার্ন আমরা ইউজ করি না, যে নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার, এমনটা। তাহলে ওয়েন এর এক পাশে পাস্ট ইনফিনিট, অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস হয়, ওই মুডেও পড়তে পারেন। তাহলে এখানে দেখেন দা প্ল্যানস ওয়্যার, প্ল্যান যেহেতু প্লুরাল ওয়্যার লাগবে, বিইং লেড ডাউন 5 ইয়ার্স আগে। বাক্যের অর্থটা দাঁড়াচ্ছে এরকম, ইট সিমস টু মি, আমার কাছে মনে হচ্ছে দে নেভার গেভ আ থট, তারা কোনো চিন্তাই করে নাই। টু প্রবাবল ফিউচার প্রবলেমস, আসন্ন যেই সমস্যাগুলো সামনে আসতে পারে যখন তারা পরিকল্পনাটারে প্রতিষ্ঠা করছিল, মানে পরিকল্পনা গ্রহণ করেছিল। লেট ডাউন এখানে প্রতিষ্ঠা করা বা গ্রহণ করা বলা যেতে পারে। তাহলে ওয়েন দ্য প্ল্যানস ওয়্যার বিইং লেট ডাউন, প্ল্যানগুলোরে লেট ডাউন করা হয়েছে, মানে প্রতিষ্ঠা করা হয়েছিল, প্ল্যানগুলো করা হয়েছিল 5 ইয়ার্স আগে, 5 বছর আগে। এন্ড দেন আমরা সামনে চলে যাই ভাই, আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। এন্ড দেন 5-6 আসেন তো ভাই। neither he himself nor the spectators get satisfied with his answers to the question. Most girls in our country dash married early now. পারার মতো কোশ্চেন ভাই, এই কোশ্চেনটা সাবজেক্ট হবে এগ্রিমেন্টের, এটা প্রিপোজিশনাল কোশ্চেন, অবশ্যই পারবেন, পারা উচিত। উত্তর দেখাই ভাই, আপনি লাগলে পজ করেন। আসেন, neither he himself, আপনারা নিশ্চয়ই এই পয়েন্টটা ভাই পারেন। সাবজেক্ট হবে এগ্রিমেন্টের সময় আপনি পড়েছেন নিশ্চয়ই, আইদার অর, neither nor, not only but also, দ্বারা দুই সাবজেক্ট যুক্ত হলে কোন সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি আমরা? সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। আপনি সাবজেক্ট হবে এগ্রিমেন্টের সময় দুটো পয়েন্ট করেছেন, আমি একটু বলে যাই আপনাদের রিমাইন্ডার আকারে। টুগেদার উইথ, অ্যালং উইথ, as well as, accompanied by, accompanied with, and not, এগুলি যখন দুই সাবজেক্ট যুক্ত হয় প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। অন্যদিকে আইদার অর, neither nor, not only but also দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে আমরা সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। তাহলে আসেন, neither he himself nor the spectators, তাহলে দেখেন ভাই, নরের পর দা স্পেক্টেটরস প্লুরাল আছে না, আপনি ভার্ব লিখবেন, প্লুরাল ভার্ব আছে কেবল একটা, হলো উত্তর এ। neither he himself nor the spectators were satisfied with his answers to the question, মানে সে নিজে অথবা তার দর্শকদের কেউই সন্তুষ্ট না তার আনসার নিয়ে ওই কোশ্চেনটার ব্যাপারে। এখানে খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আছে, আবার আসতে পারে ভাই। আমরা তো গ্রামাটিক্যাল পার্ট ডান করে ফেললাম, এখানে স্যাটিসফাইড উইথ বসে, এটা বুঝতেই পারছেন, স্যাটিসফাইড উইথ, এবং এখানে আনসার টু দ্য কোশ্চেন, এই যে হিজ আনসার টু দ্য কোশ্চেন, আনসার ফর দ্য কোশ্চেন লিখতে কিন্তু মন চাইতে পারে, আনসার টু দ্য কোশ্চেন। এবং আমরা মনে হয় ইংলিশে যখন কিছু লিখি বা ইংলিশ যখন আনসার করি একাডেমিক লেভেলে, তখন কিন্তু আমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5, 6, 1, 2, 3 লিখি, তাই না ভাই? তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে ওয়্যার। তারপরে দেখেন, মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মেয়েরা আর নট অ্যাফ্রেড, গেট না অ্যাফ্রেড, অ্যাফ্রেড অফ, আপনারা জানেন অ্যাফ্রেড এর সাথে অবশ্যই ভীত হওয়া বোঝায়। তাহলে মোস্ট গার্লস, অধিকাংশ মেয়েরা আমাদের দেশের অধিকাংশ মেয়েরা আর অ্যাফ্রেড অফ, ভীত, গেটিং মেরিড, বিয়ে করতে, আর্লি নাও, আগে। তাহলে গেট মেরিড একটা ভালো করে কোশ্চেন ইংলিশের, গেট মেরিড। তাহলে মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাফ্রেড অফ গেটিং মেরিড আর্লি নাও, আমাদের দেশের অধিকাংশ মেয়েরা এখন বিয়ে করতে ভয় পায়, এটা বোঝাচ্ছে। বিয়ে করতে ভয় পাইলেও কিন্তু আমাদের দেশের ছেলে মেয়ে দুজনেরাই মানে প্রেম করতে খুব মজা পায়, তাই না? মানে যেটা হারাম ওটাতে খুব মজা আছে, যেটা বৈধ ওটাতে দেখবেন মানে সহজ এসে বাধা দেয়। আসেন 7-এ আসেন ভাই, আই ড্যাশ ইট অল দিস ফুড, খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, একটু চিন্তা করেন দয়া করে। দেন দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড দ্যাট দ্য গার্ল ড্যাশ ফর কোভিড-19 ইমিডিয়েটলি, এটাও খুব ভালো একটা কোয়েশ্চেন। আমি বলে দিই, ইনসিস্টেড ভার্বটা একটা সাবজাংটিভ ভার্ব ভাই, দ্যাট ক্লজ আছে। এটা এই মানে ইনসিস্ট তারপর সাজেস্ট, দুটো ভার্ব আছে, বিশেষ করে সাজেস্ট ঢাকা ইউনিভার্সিটি সিন, এটা অসংখ্যবার আসছে, চট্টগ্রামে রেগুলার আসে প্রায়। উত্তর দেখাই ভাই, আপনি লাগলে একটু পজ করেন। আমাদের এখানে উত্তর হবে ভাই, প্রথমটাতে বলছে আই উড রাদার নট টু। ভাই আপনি জানেন এই উড রাদারের সাথে নট টু লেখা যায় না, নট লিখতে চাইলে নট টু লেখা যাবে না, আই উড বাক্যের প্যাটার্ন লিখতে হবে আই উড রাদার নট, আই উড রাদার নট, আই উড রাদার নট। আপনি তো এটা জানেন ভাই, উড রাদার একটা মোডাল অক্সিলারি, তারপর ইনফিনিটিভ বসে না, উড রাদার মোডাল অক্সিলারি ইনফিনিটিভ বসে না, আই উড নট রাদার না, আই উড নট রাদার না, তাহলে এ আর বি হচ্ছে না ইনফিনিটিভ হওয়া যাবে না, এটা জানি। উড রাদারের পর ইনফিনিটিভ হয় না। সি নম্বরে আই উড নট রাদার না, বরং এক্সপ্রেশন হবে আই উড রাদার নট, আই উড রাদার নট ইট অল দিস ফুড। এন্ড দেন দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড। এখন দেখেন আমি আগেই বলে আসছি আপনাদেরকে, টেন্স একই টেন্স হবে, তাই না? তো বেসিক্যালি আপনি দ্যাটের আগে ইনসিস্টেড দেখলে পরে কিন্তু একটা পাস্ট টেন্স লিখবেন, এটাই স্বাভাবিক কথা। বাট ইনসিস্টেড একটা সাবজেক্টিভ ওয়ার্ড, আপনারা জানি ভাই, সাবজেক্টিভ ওয়ার্ডের পর দ্যাট ক্লজ থাকবে, তারপর সাবজেক্ট যাই থাকুক ভার্ব কিন্তু ভাই ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে হলো ওই ভার্বটার সাথে আপনি কোনো কিছু লিখতে পারবেন না। যদি প্রিন্সিপাল ভার্ব হয় লাইক টেস্ট, এর সাথে অ্যাডভাইস লিখতে পারবেন না। যদি অক্সিলারি আসে তখন এমিজারের পরিবর্তে আপনি শুধু বি লিখতে পারবেন, বি লিখতে পারবেন, হ্যাভ হ্যাজের পরিবর্তে শুধু হ্যাভ লিখতে পারবেন। এই তাহলে দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড দ্যাট দ্য গার্ল টেস্ট ফর কোভিড-19 ইমিডিয়েটলি। আশা করি আপনারা
ক্লিয়ার। এন্ড দেন ভাই আমি সামনে চলে যাই, জামিলা এন্ড 10 দেখেন তো ভাই, জামিলা হ্যাজ নট ভিজিটেড টু কক্সবাজার ইয়েট, জামিলা এখনো কক্সবাজার ভিজিট করে নাই, ড্যাশ আর ফ্রেন্ড জাহানারা। কি লিখবেন দয়া করে খুব ট্রাই করেন। আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ হ্যাড আ ব্যাড ডে, আমি বুঝতে পারলাম তোমার একটা খারাপ দিন যাচ্ছে বা গেছে, বাট পুল ইউরসেলফ টুগেদার এন্ড গেট অন উইথ ইউর জব, উইল ইউ? মোটিভেশন দিচ্ছে আর কি, আপনি মোটিভেশন মুডটাও পাবেন। পুল ইউরসেলফ টুগেদার মানে এটা কি? একটা ইডিয়মস। পজ করেন ভাই, লাগলে উত্তর দেখাই। আসেন, জামিলা হ্যাজ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট, এটা একটা কমা থাকার কথা। আসেন ভাই, জামিলা এখনো কক্সবাজার ভিজিট করে নাই। হ্যাঁ, তাহলে দেখেন বাক্যটা কিন্তু নেগেটিভ। আমরা বাক্যে কি বলছে? জামিলা ভিজিট করে নাই, তার বান্ধবী জাহানারাও করে নাই, তার মানে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। আপনারা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট নিশ্চয় পড়েছেন। তো নেগেটিভ এগ্রিমেন্টের সূত্রটা কি হয় ভাই? নেইদার দিয়ে আমরা করব। দেখেন, নেইদার অক্সিলারি, তারপর সাবজেক্ট, সাবজেক্ট আছে হার ফ্রেন্ড, অক্সিলারি হ্যাজ এবং নেইদার আছে। এখন হ্যাজেন্ট লিখা যায় না, হ্যাজেন্ট লিখা যাবে না, তারপর আইদার হ্যাজ লিখা যাবে না, নট হ্যাজ লিখা যাবে না। আমরা জানি ভাই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট করতে গেলে আইদার দিয়ে করা যায় অথবা নেইদার দিয়ে করা যায়। আইদার দিয়ে করতে চাইলে আইদারটা বাক্যের শেষে বসে। আমরা এটা লিখতে পারতাম এইভাবে, আমরা যদি লিখতে পারি এইভাবে, হার ফ্রেন্ড, কি লিখতে পারতাম যদি আইদার দিয়ে করতাম? হার ফ্রেন্ড জাহানারা, তার বান্ধবী, এটাতে হবে না, জাহানারা হ্যাজ নট আইদার হবে একটা অপশন। যদি আপনি আইদার দিয়ে করেন, নেইদার দিয়ে হলে এই যে নেইদার হ্যাজ হার ফ্রেন্ড জাহানারা, এই তো। এন্ড দেন এখানে কি বলছে? আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, বাট পুল ইউরসেলফ টুগেদার। এখানে পুল ইউরসেলফ টুগেদার মানেটা কি? মানে কি? টু কাম ডাউন এন্ড বিহেভ নরমালি, শান্ত হও। আমি জানি তোমার দিনটা খারাপ গেছে, বাট শান্ত হও এবং বিহেভ নরমালি কাজ মানে নরমাল থাকো, মূল পয়েন্ট এটা। তাহলে পুল ইউরসেলফ টুগেদার মানে কি? টু কাম ডাউন এন্ড বিহেভ নরমালি। ওকে ভাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ইডিয়মস ভালো পারার ভালো উপায় হলো ভাই এগুলো বাক্যে প্রয়োগ করা। মানে আমরা আমাদের একাডেমিক লেভেলে, অ্যাডমিশন বলেন, একাডেমিক বলেন, মোস্টলি ঠাড়াভাগা মুখস্থ করে ফেলি। এগুলো যদি বাক্যে প্রয়োগ না করা যায় বেশি দিন টিকে না। এই দেখেন, পুল ইউরসেলফ টুগেদার, এই শব্দ ইডিয়মস অর্থ না পারলে আপনি গেস করতে পারেন, বা পুরো বাক্য যদি বুঝেন যে আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ হ্যাড আ ব্যাড ডে, আমি বুঝতে পারছি তোমার একটা সমস্যা, দিন খারাপ যাচ্ছে বা গেছে, বাট কিন্তু পুল ইউরসেলফ টুগেদার এন্ড গেট অন উইথ ইউর জব। দেখেন, গেট অন পজিটিভ টোন কিন্তু বলছে, তাহলে মানে কি? শান্ত হও এবং তোমার কাজ নিয়ে, মানে গেট অন উইথ ইউর জব মানে তোমার চাকরি বাকরি নিয়ে এগিয়ে যাও, উইল ইউ? এটা বোঝাচ্ছে। দেন ভাই আসেন 11-12, মাই আঙ্কেল অ্যারাইভড while I cook the dinner, এখানে কুকের কোন ফর্মটা লিখবেন? নিশ্চয়ই পারবেন। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, দুটোই বিসিএস এর প্রশ্ন ভাই, তার মতো কোশ্চেন দিচ্ছি আপনাকে। এবং কেউ কেউ বলবেন স্যার এত সহজ প্রশ্ন দেয়। ভাই রে, আমি যেগুলো দিচ্ছি ট্রাস্ট মি, এগুলো পরীক্ষা আসে, বারে আসে। যদি কেউ মনে করেন স্যার আমি মানে প্রিভিয়াস কোশ্চেন সমাধান করি না, আমি বলবো ভাই আপনি খুব বিপদে থাকবেন। আপনি বুঝে বুঝে প্রিভিয়াস কোশ্চেন পড়েন, আমাদের পরীক্ষাগুলোতে প্রিভিয়াস কোশ্চেনে আসে বেশি, যদি আপনি বুঝে বুঝে পড়েন, ইভেন সেটা ভোকাবুলারি বেসড কোশ্চেনও। আসেন ভাই উত্তর দেখাই। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিল, while I was cooking the dinner। বুঝতে পারছেন ভাই, আমরা জানি ওয়েন আর while এর এক পাশে পাস্ট ইনডেফিনিট, অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস। বাকি অর্থ দ্বারা এরকম, আমার আঙ্কেল যখন আসছিল আমি রান্না করছিলাম। তাহলে আমার ডিনার তৈরি করা, ডিনার রান্না করার কাজটা চলমান ছিল, হঠাৎ করে আমার আঙ্কেল আসছে। তার অতীতে দুটো কাজ, একটা কাজ চলমান ছিল, একটা কাজ হঠাৎ করে আসছে। তাহলে যেটা চলমান ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা হঠাৎ করে আসছে সেটা পাস্ট ইনডেফিনিট। এন্ড দেন হি অ্যাডভাইসড মি, ওদের এরপর ইনফিনিটিভ হয়, হি অ্যাডভাইসড এর ইনফিনিটিভ হয়, হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। দেন আপনারা জানেন আমার সেকেন্ড টাইম ব্যাচ আসবে ইনশাআল্লাহ, আপনাদের অনেকে রিকোয়েস্টে মেসেজও পাচ্ছি। আইএলস এর প্রিপারেশন আমি নেওয়াচ্ছি স্টুডেন্টদের সাথে। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম আপনাদের সাথে আমার শেষ ক্লাস আজকেই, পরীক্ষাটারে খুব মনোযোগ দিয়ে দেন এবং অবশ্যই ভাই সেকেন্ড টাইম দিবেন না প্লিজ। যদি আপনি জিএসটি কোনো একটা জায়গায় ভালো সাবজেক্ট পেয়ে যান, ওকে, সেকেন্ড টাইম দিয়ে গেলে একটু চিন্তা ভাবনা করে সেকেন্ড টাইমের মানে পাল্লা নামবেন। আন্দাজে সবাই নামতেছে, আপনার বন্ধু বান্ধব চান্স মানে আপনি নেমে যাবেন, বিষয়টা এমন না। অবশ্যই বাংলাদেশি কনটেক্সটে ফ্যামিলি সাপোর্ট খুব না থাকলে সেকেন্ড টাইম যুদ্ধে নামা ঠিক না, বরং সামনের জন্য প্রস্তুতি নেন এখন থেকে একটা জায়গায় সেট হয়ে। তারপর যদি আপনার মনে হয় না স্যার আমি আমার সুযোগ আছে, আমি সেকেন্ড টাইম দিব, আমি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বন্ধ কোথাও পড়বো, দেন আপনি চিন্তা করতে পারেন। মেডিকেল স্টুডেন্টদের বড় অংশ সেকেন্ড টাইমে চিন্তা করে, যদিও ভাই সামনে যাই, হ্যাঁ চাইলে আমার সাথে জয়েন করতে পারবেন, জানবেন বিস্তারিত। 13, there is dash tea in the cup, ইজি কোশ্চেন, পারবেন ভাই। নাউন টপিক যারা ভালো পড়ছেন তারা পারবেন। দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প ড্যাশ আ কাপ অফ টি, আমাদের এই লেভেলের কোশ্চেন। পোস্ট করেন লাগলে আমি উত্তর দেখাই ভাই। there is very little tea in the cup, আমরা জানি ভাই টি শব্দটা আনকাউন্টেবল নাউন। টি শব্দ যদি আনকাউন্টেবল নাউন, আমরা আনকাউন্টেবল নাউনের জন্য আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার ইউজ করব। আমরা জানি ভাই এই মেরি শব্দটা কিন্তু কাউন্টেবল নাউনের ডিটারমিনার, অন্যদিকে ভেরি লিটল কিন্তু আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এগুলো লেখা যায় না ভাই। there is any tea, there is very tea, এরকম আমরা ইউজই করি না। তো there is many tea, there is very little tea, এতটুকু বলতে পারি, বাট মেরিটা বলা যাচ্ছে না কারণ টি আনকাউন্টেবল নাউন। উত্তর নিশ্চয়ই এ। এন্ড দেন দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প, আমরা জানি ভাই ক্যানট বাট এর পর ভার্বের বেস ফর্ম বসে, আর ক্যানট হেল্প এর পর কি যেন হয়, আইএনজি হয়। বাকি অর্থটা কি দাঁড়ায়? দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প হ্যাভিং আ কাপ অফ টি, মানে ওল্ড লেডি এক কাপ মানে টি ছাড়া চলতে পারে না, এটাই না খেয়ে পারেন না, এটা বোঝাচ্ছে। দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প হ্যাভিং আ কাপ অফ টি। তাহলে যদি আমরা এখানে ওল্ড লেডির জায়গায় মানে ক্যানট বাট হেল্পের জায়গায় বাট থাকতো, তখন আমরা শুধু টেক নিতাম,
কি লিখতাম, টেক নিতাম অথবা হ্যাভ নিতাম। এবং চা পান করা বলতে কিন্তু আমরা টেক আ টি বলি, হ্যাঁ, টেক আ টি বা হ্যাভ আ টি বলতে হয়, ড্রিঙ্ক ইউজ করি না কিন্তু। এন্ড দেন আসেন ভাই সিনোনিম, দুটো সিনোনিম আছে। বাউন্টি শব্দের সিনোনিম কি, ওবিজ শব্দটার সিনোনিম কি, ওবিজ এন্ড বাউন্টি। পজ করা লাগলে তো দেখে ভাই, বাউন্টি মানে জেনারোসিটি, মানে কি উদারতা, ওবিজ মানে খুব বেশি মোটা, যেটা আমরা ভেরি ফ্যাট বলি, ভেরি ফ্যাট। এন্ড দেন ব্রোশার, ব্রোশার শব্দের বিশেষ কোয়েশ্চেন ভাই, প্রত্যেক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্টের ব্রোশার থাকে, মানে ওই প্রতিষ্ঠানের ছোট্ট একটা পরিচয়, এটাই আমরা পুস্তিকাও বলি, তাই না? ব্রোশার মানে কি? এন্ড দেন হ্যান্ডি শব্দটা বিশেষ কোয়েশ্চেন ভাই, ব্রোশার হ্যান্ডি। পজ করে লাগলে উত্তর দেখাই। ব্রোশার শব্দটার সিনোনিম হলো প্যাম্পলেট, হ্যান্ডি মানে খুব প্রয়োজনীয়, ইউজফুল। এন্ড দেন আসেন ভাই ইকুইভোকাল শব্দের অর্থ কি, ইকুইভোকাল, ইকুইভোকাল সিনোনিম চাইছে যেহেতু, ইকুইভোকাল মানে দ্ব্যর্থবোধক, দ্ব্যর্থবোধক। তাহলে আপনি কি লিখবেন ভাই, ইকুইভোকাল, ইকুইভোকাল দ্ব্যর্থবোধক। তাহলে এখানে কোশ্চেনটা ভুলে গেছে, তাহলে কোশ্চেনটা অ্যান্টোনিম হওয়ার কথা ছিল, অ্যান্টোনিম, অ্যান্টোনিম। তাহলে ইকুইভোকাল মানে দ্ব্যর্থবোধক, ক্লিয়ারটা হবে স্পষ্ট, মানে দ্ব্যর্থবোধক মানে কি অস্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট। ওকে ভাই, কোশ্চেনটা হবে অ্যান্টোনিম, আমি ভুল করেছি। এরপরে আসেন নিশান পাশে থাকেন ভাই, আমি অনেক মানে কষ্ট অনেক চাপ নিয়ে সুযোগ করে আপনাদের জন্য চেষ্টা চালাই। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিমস, অ্যান্টোনিম করেন তো ভাই। এডুলেশন অ্যান্টোনিম কি, এফেবল এর অ্যান্টোনিম কি? পজ করার লাগলে উত্তর দেখাই ভাই। এডুলেশন মানে তো বুঝেন তোষামোদি করা, আমরা তোষামোদি করতে মানে তেল মারতে খুব অভ্যস্ত আমাদের বাংলাদেশে, মানে কেউ কোনো একটা পজিশন থেকে আরেকটা হায়ার পজিশন যেতে গেলে খুব তেল মারতে হয়। তেল না পারতে পারলে ওই লোকটারে মানে সিদা গাদা আবুল বলে, ধইঞ্চা বলে ইউনিভার্সিটি লেভেলে, হ্যাঁ। তো তেল মারতে পারলে খুব দাম পাওয়া যায়। এডুলেশন মানে তেল মারা আর কি, তোষামোদি করা, ক্রিটিসিজম, সমালোচনা করলে আপনারা কেউ সহ্য করবে না। এফেবল মানে তো বুঝেন ভাই অমায়িক, ভালো, যেটাকে আমরা বলি। উল্টাটা বলছে রুড, উগ্র। দেন ভাই আছেন 21, 22, which word is spelled correctly, কোন মানটা কারেক্ট চিন্তা করেন ভাই। এন্ড দেন দ্য ওয়ার্ড পস্টিমিয়াস মানে কি, পস্টিমিয়াস মানে এটা কি, পস্টিমিয়াস মানে কি আমরা যে বলি না মরণোত্তর, মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পায়, 21 পদক পায়, মানে মরে গেছে তারপর পুরস্কার পাইছে, এটা পস্টিমিয়াস বলে। উত্তর দেখাই ভাই, লাগলে পজ করেন। আমাদের এখানে কারেক্ট স্পেলিং হলো ভাই অ্যাকোমোডেশনটা কারেক্ট, ACCOMMODATI, অ্যাকোমোডেশনটা কারেক্ট। বাকিগুলো ভুল কি বুঝতে পারছেন কমিটি সবাই নিশ্চয়ই পারেন। COMMMITTE, ঠিক আছে নাকি? আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে, which word is spelled correctly, কমিটি বানানটাতে কমিটি, COMMITTE, ঠিক আছে তো আমার কাছে মনে হয়, তাই না? অ্যাকোমোডেশন ACCOMMO, অ্যাকোমোডেশন ঠিক আছে। কম্পিটিশন, কম্পিটিশন, কম্পিটিশন। হেলিউসিনেশন কি, এই যে হেলিউসিনেশন, এটাই না ভুল হওয়ার কথা রে, উত্তর তো ডি হওয়ার কথা, তাই না ভাই? আমরা একটু জানাবেন, আমার কাছে মনে হচ্ছে তো ডি হওয়া উচিত। তাহলে আমার কাছে মনে হচ্ছে COMMITTE কমিটি ঠিক আছে। অ্যাকোমোডেশন ACCOMMODATI, অ্যাকোমোডেশন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। কম্পিটিশন, এম আই রাইট, কম্পিট, হ্যাঁ ঠিক আছে, তো কম্পিটিশনও ঠিক আছে। তাহলে ABC তিনটা কিন্তু কারেক্ট স্পেলিং। তাহলে হেলিউসিনেশনটা বানান ভুল, এখানে হেলিউসিনেশন, হেলিউ এখানে সম্ভবত সি, তাই না? হেলিউসিনেশন, হেলিউসিনেশনে HA, হেলিউসিনেশন, এরকম একটা বানান হেলিউসিনেশন। ওকে, আমি মোটামুটি ড্যাম শিওর যে উত্তর আমাদের ডি হওয়া উচিত। মানে বলছে এখানে, মানে তাহলে কোশ্চেনটা হবে এরকম ভাই, কোশ্চেনটা হবে উল্টা, which word is spelled incorrectly, হ্যাঁ ইনকারেক্টলি, মানে কোন বানানটা ভুল, কোশ্চেনটা এমন হবে। আমি খুব খুব দুঃখিত ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই কোশ্চেনটা ভুল হওয়ার কারণে, মানে কোশ্চেনটা হওয়ার কথা ইনকারেক্টলি কোন বানানটা, সেই দৃষ্টিকোণ উত্তর ডি হওয়া উচিত। বাকি তিনটা কিন্তু ঠিক আছে আমার কাছে মনে হয়, আপনারা জানাবেন। এন্ড পস্টুমিয়াসলি মানে কি ভাই, মরণের পরে, এই যে অকারিং আফটার ডেথ, অকারিং আফটার ডেথ। এন্ড দেন সামনে চলে যাই ভাই বোন আপনাদেরকে নিয়ে, হোস্টেজ এন্ড কাস্টডি অ্যানালজি ভাই। হোস্টেজ এন্ড কাস্টডি বুঝেন তো, হোস্টেজ মানে কি বুঝেন তো, মানে কেউ ধরেন মালয়েশিয়া গেছে চুরি করে, মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া পালায় যাবে, এখন ওখানে গিয়ে ধরা হয়ে গেছে, হোস্টেজ রাখে না, এটাই মানে আসামি বলতে পারেন। আসামি হোস্টেজে কই রাখে ভাই, কাস্টডিতে রাখে, মানে পুলিশের হেফাজতে রাখে। তাহলে হোস্টেজরা রাখে কোথায়, কাস্টডিতে। এবার একই মুডের এক্সপ্রেশন আপনি পাবেন, হোস্টেজে যখন কাস্টডিতে রাখে, ব্যাংকের কারেন্সিতে রাখে, স্পাইরে কান্ট্রিতে রাখে, বর্ডারের ফরিতে রাখে, নাকি প্রপার্টিতে মর্গেজে রাখে। দেন সাইবার সিকিউরিটি থ্রেটস আর rampant in today's interconnected world, posing risk to individuals and organizations alike. What does rampant mean? আমার কাছে এই এক্সপ্রেশনটা খুব ভালো লাগে, মানে ভোকাবুলারি আসলে এরকম বাক্য দিয়ে আসা উচিত, তাতে ন্যাচারালি ইংলিশ শেখাটা হয়। ওই শব্দ দিয়ে অর্থ কি, এটা মানে লজিক্যাল না, ল্যাঙ্গুয়েজ শেখার অ্যাঙ্গেলে। আসলে উত্তর দেখাই, আপনি লাগলে পজ করেন ভাই। হোস্টেজকে রাখা হয় কাস্টডিতে, হোস্টেজকে রাখা হয় কাস্টডিতে, প্রপার্টি রাখা হয় মর্গেজে। প্রপার্টি রাখা হয় কোথায়, মর্গেজে। দেখবেন আপনি বিভিন্ন জায়গায় বলেন মর্গেজ নিছে, মর্গেজ নিছে, এটাই। তাহলে হোস্টেজকে রাখা হয় কাস্টডিতে আর প্রপার্টিকে রাখা হয় মর্গেজে। এন্ড দেন বলছে সাইবার সিকিউরিটি থ্রেটস আর rampant in today's interconnected world, posing risk to individuals and organizations alike. এখানে বলছে এই সাইবার সিকিউরিটি থ্রেটটা rampant মানে অনেক বেশি, অনেক বেশি বোঝাচ্ছে। এই দেখেন প্রিভ্যালেন্ট মানে কিন্তু অনেক বেশি, মানে প্রচলিত, প্রিভ্যালেন্ট প্রচলিত, এটা বোঝাচ্ছে। ওকে ভাই, সামনে যাই আপনাদেরকে নিয়ে কি বলছে ভাই দেখেন তো, which is not a synonym of recapitulate. recapitulate খুব একাডেমিক একটা ওয়ার্ড, যেটাকে আমরা
ইউজ করতে পারি কয়েকটা শব্দের পরিবর্তে এখানে থাকা। কোন বানানটা, কোন শব্দটা সিনোনিম না রিক্যাপিচুলেটেড? রিক্যাপিচুলেটেড সিনোনিম না কোনটা? পজ করেন ভাই, একটু দেখাই। রিক্যাপিচুলেটেড সিনোনিম না হলো আমাদের রিগ্রেটটা ভাই। এই রিকাউন্ট মানে কিন্তু পুনরায় বর্ণনা করা, রিসেট মানে পুনরায় শুরু করা, রিপিট মানে পুনরায় বলা, মানে রিক্যাপিচুলেট মানেও কিন্তু এটাই। রিক্যাপিচুলেট মানে কি? কোনো কিছুর আবার একটু রিক্যাপ করা, যেটা আমরা বলি রিক্যাপ। আমি সাধারণত মানে আমার ক্লাস শেষে একটা রিক্যাপ করি, লাইক আমি 2 ঘন্টার ক্লাস নিলে ক্লাসের শেষ দিকে সে 5-6 মিনিট রিক্যাপ করি, পুরো 2 ঘন্টার ক্লাসটার 5 মিনিট একটু গ্লিমস দেই, রিক্যাপ করি আর কি, এটাই বলছে রিক্যাপিচুলেট মানে রিস্টার্ট করা, রিকাউন্ট করা, রিপিট করা। ওনাদেরকে বলছে সিনোনিম না কোনটা? রিগ্রেট মানে আক্ষেপ করা, আপনারা সবাই নিশ্চয়ই এবং নিশ্চয়ই জানেন, তাই না? রিমোর্স বলি আমরা। এন্ড দেন ভাই আসেন তো 26 বলছে এ ট্রু পেট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। সবাই পারবেন, ডাই ভার্বের সাথে অনেকগুলো প্রয়োজন বসে, খুব ঠাড়া ভাবে মুখস্থ করে রাখা উচিত, তাই না? পরীক্ষা আসে অনেক। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এটা পেসিভে আছে বলছে, এটা অ্যাক্টিভ করেন। মানে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তাকদির তো অপরিবর্তনীয় আমরা জানি, হ্যাঁ, যদিও দোয়া তাকদির পরিবর্তন করে আমরা জানি, বাট এটাও এ ট্রু পেট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। ভাই পজ করে দেই, আপনি একটু পজ করেন, লাগলে উত্তর দেখাই আমি আপনাদেরকে। এ ট্রু পেট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি, মানে ডাই ফর মানে দেশের জন্য আত্মত্যাগ করা, স্যাক্রিফাইস করা, লে ডাউন করা বলতে আমরা ডাই ফর ইউজ করি, তাই না? ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ইন পিস লিখি আমরা, ডাইড বাই অ্যাক্সিডেন্ট লিখি আমরা, হ্যাঁ, ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট লিখি আমরা। ডাই ভার্বের সাথে কি কি প্রিপোজিশন বসে এটা দেখে নিন ভাই। দেন আছে হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড, এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করব আমরা কোনটা? অ্যাক্টিভ হচ্ছে আমাদের উই ক্যানট ব্লট, মানে আমরা ভাঙতে পারি না, মানে আমরা শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না, হোয়াট উই মাস্ট লট। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা, হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড। যেটা আমাদের কপারে লেখা আছে এটা ব্লট করা যায় না। অ্যাক্টিভটা কি খেয়াল করেন ভাই, আমাদের প্যাসিভ লেখা আছে বলছে অ্যাক্টিভ করতে, তাহলে উই ক্যানট ব্লট হোয়াট উই মাস্ট লট। এই ক্যানট ব্লট পার্টটা রাখতে হবে, দেখেন এখানে মাস্ট ব্লট আছে, উল্টো হয়ে গেছে কিন্তু, তাহলে ক্যানট ব্লট পার্টটা এখানে রাখতে হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। আপনি চিন্তা করলে পেরে যাচ্ছেন অ্যাক্টিভ থেকে প্যাসিভের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা 28 বলছে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এটা রিসেন্ট কোন একটা চাকরি বাজারের পরীক্ষায় প্রশ্ন, আপনাদের দেখাচ্ছি। বলতে পারেন স্যার ইনস্ট্রাকশন তো ঠিক নাই ভাই, ওই মানে চাকরি বাজারে কোশ্চেন কোনো ইনস্ট্রাকশন ছিল না, আমি ইনস্ট্রাকশন বানাই দিয়েছি আপনারে। মানে বলছে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, আপনি অপশনগুলো দেখে বুঝবেন এটা কোন ক্যাটাগরি কোশ্চেন, কি বাই করতে বলছে দেখে বুঝবেন। বলছে এটা একটা মানে সুপারলেটিভ ডিগ্রি, আপনার একটা পজিটিভ ডিগ্রি করতে বলছে এটা। তাহলে ওয়ান অফ দিয়ে যখন আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ যখন অ্যাফার্মেটিভ করি, আমরা পজিটিভ করি, তখন আমরা কোন এক্সপ্রেশনটা নেই দেখেন তো ভাই। অর্থ বুঝলেও পারবেন, সুপারলেটিভ চিন্তা না করে যদি অর্থ বুঝেন। বলছে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ। মেট্রো রেল হলো বাংলাদেশের অনেকগুলো গ্রেটেস্ট অ্যাচিভমেন্টের একটা, অনেকগুলোর একটা। তাহলে দেখেন তো কি বলছে, মেট্রো রেল ইজ আ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট, হলো না তো? ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল, কথা মিলে কিন্তু, মানে খুব কম অ্যাচিভমেন্টেই এই মেট্রো রেলের মতো আছে বাংলাদেশে, তার মানে আরো আছে, দুই একটা আছে এরকম আছে। মেট্রো রেল ইজ গ্রেটার দেন, না গ্রেটার গুটার নাই তো, নো আদার অ্যাচিভমেন্ট নাই তো, পুরো কথা ভেঙে দিছে, মানে কোন অ্যাচিভমেন্টে আর না। ফলে মূল বাক্যের সাথে কিন্তু মিলে যেটা ভাই, সেটা হলো খ নাম্বারটা, মানে মূল বাক্যের অর্থের সাথে মিলে খ নাম্বারটা, কারেক্ট সেন্টেন্স মিলেও খ নাম্বারটা। যদি আপনারা বলে এই বাক্যটা দিয়ে বলে এটাতে পজিটিভ করেন, তাও খ নাম্বারটা। যদি এই মোডের প্রশ্ন মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, এই প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশনে খুব দেখা যায় না, বাট এটার কারেকশন আকারে আসতে পারে, এই জন্য আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত বলে মনে করেছি, দেখালাম। আসেন ভাই 29 আসেন, সাসসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড। আমি আপনাদের কিন্তু ম্যাচিং টেবিলে পড়াইছি এই জিনিস, চিন্তা করেন ভাই। দে আর এন্ডোড, এবং টেক্সট বুক থেকে বানাইছি ডাইরেক্ট, খেয়াল করেন। দে আর এন্ডোড ড্যাশ রিজন এন্ড কনসেন্স, অবশ্যই টেক্সট বুকের কোশ্চেন। উত্তর দেখেন ভাই, সাসসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, অবশ্যই সেটা ভালনারেবল। এক্সাক্ট মানে টু পুট ফোর্থ আমরা পড়াইছিলাম না, ইন্টারভিউ মানে হস্তক্ষেপ করা, যেটা কেন বলি স্টম মানে স্টম জানেন। দে আর এন্ডোড উইথ রিজন এন্ড কনসেন্স, মানে দে বলতে মানুষের বোঝাচ্ছে, দে আর এন্ডোড উইথ মানে মানুষকে ভূষিত করা হয়েছে রিজন এন্ড কনসেন্স, মানুষের বিবেক বুদ্ধি আছে এটা বলছে। দে আর এন্ডোড উইথ রিজনস এন্ড কনসাইন্স। ওকে ভাই, তারপরে আসেন 31 ড্যাশ ইজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্ট। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছিল, টেক্সট বুকের কোশ্চেন আমি দিচ্ছি, আপনি মানে টেক্সট বুক ছাড়াও এটা পারবেন। টেক্সট বুকের অনেক প্রশ্ন আপনি যদি ইংলিশ রিডিং করার অভ্যাস থাকে পেরে যাবেন কিন্তু। উত্তর করেন তো ভাই। এরপরে আসেন উই ক্যান ডিক্রিজ দ্য পেইন অফ আওয়ার সাফারিংস, টেক্সট বুকের কোশ্চেন ডাইরেক্ট। উই ক্যান ডিক্রিজ, আমরা কমাইতে পারি, দ্য পেইন অফ আওয়ার সাফারিংস, আমাদের কষ্টগুলো কেমনে। পজ করার লাগলে উত্তর দেখাই ভাই, বিকজ অফ হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স। দেখেন ভাই এখানে একটা কমা আছে, তাহলে আগে একটা বাক্যের পার্ট আছে, পুরো বাক্য নয়, বুঝতে পারছি। কারণ দেখেন হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, এই পুরোটা কিন্তু সেন্টেন্স না, একটা নাউন ফ্রেজ। তাহলে কারণে এই যে বিকজ অফ লিখবো, বিকজ মানে কারণ, তাহলে অলদো লিখতে পারি না, বিকজ লিখতে পারি না। বিকজ মানে কারণ, কার সেন্টেন্স থাকে, অলদো এরপর বাক্য থাকে, ডিসপ্লের বাক্য থাকে না, বাট বাক্যর অর্থ মিলে না। পুরো বাক্যটা পড়লে আপনি বুঝবেন, বিকজ অফ হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সজাগ এবং সতর্ক অবস্থানের কারণে অল প্রেডেটরি অ্যানিমালস ওয়্যার সেড টু হ্যাভ বিন উইদিন বাউন্ডস, মানে সব ধরনের প্রাণীরা লুকায় থাকে, এটা বলছে। তাহলে কারণে কিন্তু লাগবে।
and then we can decrease the pain of our sufferings by sharing. আমরা শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু এটা শেষ করতে পারি। এবং এই মুডের একটা প্রশ্ন কিন্তু জিএসটি সি ইউনিটে কিন্তু আসছিল আমাদের ম্যাচিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে, যেটা আমি আপনাদেরকে টেক্সট বুকের লম্বা ক্লাসে দেখিয়েছিলাম। ওকে ভাই, তারপর আমরা শেষ দিকে যাব আমাদের ক্লাসে 33 করেন তো। রবার্ট হেইডেন ইজ এ এন্ড ড্যাশ পয়েন্ট। আমি টেক্সট বুকের একটা ক্লাস নিয়েছিলাম না, ওভারভিউ দিয়ে কোন কবিতা কে লিখছে, বাড়ি কই, প্রথম লাইন শেষ লাইন, ওটা থেকে নিছি এবং পরীক্ষা আসে এটা রেগুলার ভাই। ওভারভিউ যেটা রবার্ট হাইডেন, ওনার বাড়ি কই, আমেরিকান, ব্রিটিশ, ইংলিশ নাকি আইরিশ। আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান ড্যাশ দেয়ার। ওই যে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, 2 মেয়াদে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ইংলিশ মহিলা, তিনি ওনার গল্প থেকে নেওয়া। উত্তর দেখাই ভাই, পজ করা লাগলে। রবার্ট হেইডেন ইজ অ্যান আমেরিকান পোয়েট এবং আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু গো দেয়ার। ইংলিশ টেক্সটবুকের কথাবার্তা এমনি আপনি পারার মতো আর জিনিস, সেটা হলো আমরা জানি অর্ডিয়াল নাম্বার, যেটা অর্ডিয়াল নাম্বার, অর্ডিয়াল মানে হলো ক্রমবাচক সংখ্যা, মানে দা ফার্স্ট, দা সেকেন্ড, দা ফোর্থ, দা ফিফথ, এদের পর যখন একটা ভার্ব আসে সেটা আমরা ইনফিনিটিভ করি। এটাই আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু গো দেয়ার। she was a European, she was an বলা যাবে না, she was a European. And this is the last question আপনাদের সাথে আমার ইউফেমিজম। অনেকবার আসছে ভাই, বিশেষ পরীক্ষা আসছে, অনেক ধরনের পরীক্ষা আসছে, আপনি এটা পারবেন। ইউফেমিজম মানে কি আমি বলেছিলাম আপনাদেরকে, ডিরেক্ট এক্সপ্রেশন অফ অ্যাডমিরেশন, উইচ রিমার্ক, অ্যান ইনডিরেক্ট এক্সপ্রেশন ফর আ হার্শ ওয়ান, নাকি অ্যান আনপ্লেজেন্ট এক্সপ্রেশন। ভাই ইউফেমিজম মাঝে হলো অনেক কঠিন কথার পরিবর্তে একটু ভালো কথাবার্তা বলা, এইটাই ইউফেমিজম ইজ অ্যান ইনডিরেক্ট এক্সপ্রেশন ফর আ হার্শ ওয়ান। আপনার মানে কোনো রিলেটিভ মারা গেছেন কাছের, আপনাকে বলা হবে না যে আপনারও রিলেটিভ মারা গেছে, বলা হবে উনি খুব অসুস্থ, তুমি একটু বাসায় আসো দ্রুত। এটা ইউফেমিজম। আপনাদের সবার জন্য শুভকামনা ভাই বোন। এই 35টা কোয়েশ্চেনের মডেল টেস্টটা দিয়ে আপনাদের উপর হয়েছে কিনা আমার একটু জানাবেন। আপনার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে যদি আমার সাথে আপনি টেক্সট ফ্লোতে কাজ করে থাকেন জানাবেন। ক্লাসে একটা লাইক দিবেন, আপনার কিছু বন্ধুরা দেখার সুযোগ করে দিবেন। আপনাদের প্রস্তুতি খুব ভালো হোক এবং বলে রাখছি আপনারা পরীক্ষা দিবেন যে ইউনিটে হোক ভাই, আপনি এ আর বি ইউনিট স্টুডেন্ট টেক্সট বুকটা ভালো করে পড়েন একটু, এবং খুব ডিপ না হোক, কমপক্ষে ওভারভিউ ক্যাটাগরি আমি যে ক্লাসগুলো নিয়েছি এগুলো পড়লে মোটামুটি একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন পরীক্ষার জন্য। পাশাপাশি বিএড স্টুডেন্টদের বলবো ভাই টেক্সট বুক থেকে ডাইরেক্ট প্যাসেজ পাইতে পারেন, বিএড স্টুডেন্ট টেক্সট বুকে খুব বেশি করে পড়বেন। আর গ্রামারের জন্য সবাইকে বলবো, এবিসি সবাইকে বলবো ভাই সাবজেক্ট কি বলতে পারি, পার্সোনালিটি টপিকটা খুব ভালো করে পড়েন এক, এবং ভার্বের সাথে কানেক্টেড টপিকগুলো খুব ভালো করে পড়েন। ভার্বের সাথে কানেক্টেড টপিক থেকে প্রশ্ন বেশি পাবেন, পার্সোনালিটি থেকে বেশি পাবেন। ভার্বের সাথে কানেক্টেড টপিক বলতে টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনাল, পজিটিভ ভার্ব, এই তো। এন্ড দেন ভয়েস নারেশন পড়বেন, এতটুকুই আমার কথাবার্তা। ভূগোলের জন্য আমি বলবো ভাই নতুন করে নিশ্চয়ই কিছু পড়তেছেন না, পড়বেন না, যা পড়ছেন প্রিভিয়াস গুলো একটু পড়তে থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, পরীক্ষা খুব ভালো হোক সেই প্রত্যাশায় আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।